আমাদের কাছে আজকে যে মেইলটি পাঠিয়েছেন এটি পাঠিয়েছেন মোহাম্মদ আসিফ ইকবাল। উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। ওকে, আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি সবাই ভালো আছেন। ঘটনাটি সংগৃহীত, তাই কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে ঘটনায়। এরপর উনি লিখেছেন অমাবস্যার রাত, রাত তখন 12টার আশেপাশে। দুজন ছেলে হেঁটে যাচ্ছে কবরস্থানের দিকে, কারণ তাদের নতুন কবর হওয়া কোনো কবর থেকে সেই লাশের মাথা কেটে নিয়ে আসতে হবে। আপনারা হয়তোবা অনেকেই ভাবছেন রাতের বেলা ছেলে দুটো কবরস্থানে লাশের মাথা কাটতে আসছেই বা কেন। শোনেন তাহলে। এই ছেলে দুটো খুব ভালো বন্ধু। পরিবেশ ও পরিস্থিতিতে খাপ খাওয়াতে না পেরে দুজনেই বেছে নেয় অন্ধকার এক জীবন। দুজনের মাথাতেই আসে জিন বশ করার এক ভয়ঙ্কর নেশা। জিন বশ করার নেশা ও কবিরাজি শিখতে দুজনে একজন কবিরাজের কাছে চলে যান। সেই কবিরাজের কাছে যাবার পর উনি শুরুতেই না করলেও অনেক অনুরোধের পর কবিরাজ যেন তাদেরকে শিষ্য বানায়, এই জন্য উনি প্রতিশ্রুতিবদ্ধ হন এবং তাদেরকে কাজ শেখানোর জন্য তিনি রাজি হন। কিন্তু তিনি রাজি হয়েছেন ঠিকই, খুব কঠিন কিছু শর্ত দেওয়া হয় তাদেরকে মোট 3টি শর্ত দেওয়া হয়েছিল। প্রথম যে শর্তটি ছিল সেটি হলো অমাবস্যার রাতে কোনো এক কবরস্থান থেকে লাশের মাথা কেটে নিয়ে এসে সেই কবিরাজকে দিতে হবে। আরও একটি বিষয় আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলে রাখি, এটি হচ্ছে বেশ বড় একটি মেইল হতে চলেছে, তাই আপনারা খুব ধৈর্য সহকারে শুনবেন এবং মনোযোগের সাথে শুনবেন। আমি ফিরে যাচ্ছি মেইলে। কবিরাজের দেয়া প্রথম শর্ত পালন করতে অমাবস্যার রাতে কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে এই দুই বন্ধু। একজনের নাম শাহাদাত এবং আরেকজনের নাম জয়নাল। অমাবস্যার রাত, গ্রামের রাস্তা একদম ফাঁকা, কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। শাহাদাত এবং জয়নাল দুজনেই এক দৃষ্টিতে হেঁটে চলেছে কবরস্থানের দিকে। এরা দুজন যখন কবরস্থানের পাশে চলে আসে, ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসে। আওয়াজটা ছিল এরকম, এখান থেকে চলে যা, বাঁচতে চাইলে চলে যা। পেছন থেকে এমন আওয়াজ পেয়ে শাহাদাত ও জয়নাল দুজনেই পেছনে ঘুরে তাকায়, কিন্তু পেছনে তো কেউ নেই। তাহলে আওয়াজটা আসলেই বা কোথা থেকে? এমন প্রশ্ন দুজনের মনে করতে থাকে। পেছনে কাউকে না দেখে দুজনেই কবরস্থানের একেবারে কাছে চলে আসে এবং দেয়াল টপকে কবরস্থানের ভেতরে প্রবেশ করে। কবরস্থানে ঢুকে দুজনেই খুঁজতে থাকে নতুন কবর, মানে কয়েকদিনের মধ্যেই মারা গেছে এমন একজন ব্যক্তির কবর। এমন একটা কবর খুঁজতে খুঁজতে দুজনে একটা সময় একটা নতুন কবরের সন্ধান পেয়ে যান। কবরটা দেখে একেবারে নতুন মনে হচ্ছিল, তাই শাহাদাত এবং জয়নাল খুব বেশি দেরি না করে সেই কবরের মাটি সরাতে থাকে। এদিকে মাঝে মধ্যে এদিক সেদিক তাকিয়েও দেখে কেউ আসছে কিনা। কবরের মাটি সরাতে সরাতে একটা সময় মাটির নিচ থেকে বাঁশগুলো বের করেন, আর বাঁশগুলো সরাতে সরাতে দুজনেই দেখতে পায় কবরে একটি লাশ রাখা। লাশটি একটি বৃদ্ধ লোকের লাশ। লাশটা দেখে জয়নাল শাহাদাতকে বলে, এই শাহাদাত, যা নিয়ে আয় লাশের মাথাটা। জয়নালের কথায় শাহাদাত বলে, আমার তো ভয় করছে রে, তুই নাম কবরে, মাথাটা কেটে নিয়ে আয়। এভাবে ফিসফিসিয়ে কথা বলছে দুজন। শাহাদাতের কথায় জয়নালের রাগ হয়। সে রাগ করে বলে, ভয় নিয়ে কাজ করলে কি আর কবিরাজি শেখা যাবে? দে হাতিয়ারটা দে আমাকে, আমি লাশের মাথা কেটে নিয়ে আসি, তুই উপরে থেকে দেখ কেউ আসে কিনা। কথাটা বলেই জয়নাল নেমে যায় কবরের ভেতর। জয়নাল যখন কবরের ভেতর নামে, উপর থেকে শাহাদাত তখন দেখতে পান 4 থেকে 5টা শিয়াল ওদের দিকে এগিয়ে আসছে। এই দিকে শাহাদাত বলে, জয়নাল, এই জয়নাল, ওই দেখ আমাদের দিকে কয়েকটা শিয়াল এগিয়ে আসছে।
ওদিকে কবরের ভেতর থেকে জয়নাল বললেন, চুপ করে থাক, শিয়ালই তো, এমন কি আর, একটা লাঠি দিয়ে ভয় দেখা পালিয়ে যাবে। জয়নালের কথায় সাদা চুপ করে ওই শিয়ালগুলোর দিকে তাকিয়ে থাকে। এদিকে শিয়ালগুলো আস্তে আস্তে কিছুটা কাছে চলে আসায় সাদা দেখলেন শিয়ালগুলো সাধারণ শিয়ালের থেকে অনেক বড়। শিয়ালগুলোর চোখ আগুনের মতো জল জল করছে, আর দাঁতগুলো অনেক বড় এবং ছুচালো। এমন অদ্ভুত রকমের শিয়াল দেখে শাহাদাত ভয়ে জয়নালকে বলল, জয়নাল, একবার উপরে তাকা, আমার মনে হয় এগুলো সাধারণ কোনো শিয়াল না। এই কথা শুনে শাহাদাতের কথায় জয়নাল কবর থেকে উপরে তাকিয়ে ও নিজেও দেখে বুঝতে পারে আসলে এগুলো কোনো সাধারণ শিয়াল না। বিষয়টা বুঝতে পেরে জয়নাল বললেন, শাহাদাত, কি করব? জয়নালের কথায় শাহাদাত বললেন, চল পালাই, আগে জীবন আগে বাঁচাই। কথা বলে দুজনে পালাতে যাবে, তখনই শুরু হয় এক ভয়ঙ্কর ঘটনা। পালানোর জন্য যখনই জয়নাল কবর থেকে উঠতে যাবে, তখনই কবরের ভিতর থেকে কে যেন জয়নালের পাটি টেনে ধরে। জয়নালের পা টেনে ধরায় জয়নাল ভয়ে চিৎকার করতে থাকে। জয়নালের এমন অবস্থা, উপর থেকে শাহাদাত জয়নালের হাত ধরে টানতে থাকে। কবরের ভিতর থাকা অবয়বটা কোনোভাবে জয়নালের পা ছাড়ছে না। এদিকে উপরে থাকা হিংস্র ভয়ঙ্কর শেয়ালগুলো এগিয়ে আসতে থাকে ওদের দিকে। এমন অবস্থায় উপরে থাকা শাহাদাত জয়নালের হাত ধরে শরীরের সমস্ত শক্তি দিয়ে টানতে থাকে। জয়নালও কবর থেকে ওঠার জন্য শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে। এমন অবস্থায় কবরের ভিতরে থাকা অবয়বটি জয়নালের পা ছেড়ে দেন। জয়নাল কবর থেকে উঠে পড়ে। জয়নালের উপরে ওঠায় শাহাদাত ও জয়নাল সেখান থেকে এক দৌড় দেন। ওদিকে তাদের পেছন পেছন দৌড়াতে থাকে সেই ভয়ঙ্কর শিয়ালগুলো পেছন পেছন দৌড়াচ্ছে আর ভয়ঙ্কর রকমের আওয়াজ করছে। মনে হচ্ছে শাহাদাত ও জয়নালকে পেলে ছিঁড়ে খাবে এখনই। এদিকে প্রাণের ভয়ে দৌড়ে চলেছে দুজন। দৌড়াতে দৌড়াতে দুজনেই যখন বাড়ির কাছে আসতেই পেছনে ফিরে তাকালেন। পেছনে ফিরে দেখতে পেলেন কোথায় যেন চলে গেছে সেই শিয়ালগুলো, আর পিছু করছে না। শিয়ালগুলোকে দেখতে না পাইয়ে জয়নাল ও শাহাদাত একজন আরেকজনকে বলতে থাকে, বেঁচে গেলাম রে, শিয়ালগুলো কি ভয়ঙ্করই না ছিল। ওগুলো শিয়াল না অন্য কিছু, কে জানে। আচ্ছা, এসব চিন্তা বাদ দে, যা এখন বাড়ি যা, অনেক রাত হয়েছে, কাল কথা বলবো। এভাবেই জয়নাল ওর বন্ধুর উদ্দেশ্যে কথাগুলো বলল। জয়নালের কথায় শাহাদাত বাড়ি চলে গেলেন এবং জয়নাল এদিকে বাড়িতে চলে আসলেন। রাতে কথা মতো পরের দিন দুজনেই দেখা হলো। দুজনের দেখা হতে শাহাদাত বললেন, জয়নাল, কি করবি এখন? গত রাতে তো কবরস্থানে গিয়ে লাশের মাথাটা কেটে আনতে পারলাম না। আমরা যে ব্যর্থ হয়েছি এটা যদি কবিরাজ জানে, তাহলে তো আমাদের আর কোনোদিনই কবিরাজে শেখাবে না, আমাদের স্বপ্নটাও আর পূরণ হবে না কখনো। জয়নাল বলল, ঠিক বলেছিস, তাই দেরিতে হলেও আমাদের কবিরাজের কাজটা সম্পূর্ণ করতে হবে। শাহাদাত বলে, মানে কি করব তাহলে? জয়নাল বলল, কি করব মানে গত রাতে যেটাতে ব্যর্থ হয়েছে সেটাই করব। আবার যাব কোনো এক লাশের মাথা কেটে নিয়ে আসতে। শাহাদাত তখন বলে, কি বলিস, গত রাতে যা হলো তারপরও আজকে যাব? জয়নাল বলল, কাল রাতে যা ঘটেছে তাকে আজকেও করবে নাকি পাগল? আজকে অন্য এক কবরস্থানে যাব। ওর বন্ধু বলছে, ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, কখন যাব বল? জয়নাল বলল, রাত 12টার পর। দুই বন্ধুর কথা শেষে তারা দুজনেই বাড়িতে ফিরে গেলেন। এদিকে রাত ঘনিয়ে আসলো। ঘড়িতে তখন রাত 12টা কি 12টা পেরিয়ে গেছে। কথা মতো দু বন্ধু বেরিয়ে পড়লেন একটা কবরস্থানের দিকে। গত রাতের মতো আজকে আর গ্রামের কবরস্থানে না গিয়ে অন্য একটি পাশের গ্রামের কবরস্থানে চলে গেল দুজনে। নিশিরাত, ভয় করছে। ভয়ে ভয়ে দুজনে ঢুকে পড়লেন কবরস্থানে। সেখানে গিয়ে খুঁজতে লাগলেন নতুন কবর। আর খুব বেশিক্ষণ খুঁজতে হলো না, শুরুতেই একটা নতুন কবর পেয়ে গেলেন দুজনে। নতুন কবর দেখেই দুজনে সেটার মাটি সরাতে লাগলেন। দুজনে যখন মাটি সরাচ্ছে তখন বাতাসে একটা আওয়াজ ভেসে আসলো। মনে হচ্ছে কেউ যেন ফিস ফিস করে বলছে, চলে যা, বাঁচবি না, পালিয়ে যা এখান থেকে।
আওয়াজটা পেয়ে দুজনেই ঘুরে দেখলেন, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলেন না। কাউকে দেখতে না পেয়ে দুজনে আবারও মাটি সরাতে লাগলেন। মাটি সরানোর এক পর্যায়ে কবরে থাকা লাশটিকে দেখতে পেলেন। আজকে যে লাশটি ওরা দেখতে পাচ্ছে সেটি এক মহিলার লাশ। লাশটাকে দেখে জয়নাল বলল, শাহাদাত, তুই ওপরে থাক, আজকে আমি যাই হোক লাশের মাথাটা না কেটে ওপরে উঠব না। কথাটা বলেই কবরে নেমে পড়ে জয়নাল, আর কথা মতো কিছুক্ষণের মধ্যেই কবরের মধ্যে থাকা লাশের মাথাটা কেটে উপরে চলে আসলেন। গত রাতের মতো আজকে আর কোনো শেয়াল বা পা ধরে টানাটানি এরকম ঘটনা ঘটল না। ভয়ঙ্কর ঘটনা ঘটল তখনই যখন শাহাদাত ও জয়নাল লাশের মাথাটা কেটে আবারও সেই কবরটাতে মাটি দিয়ে সেখান থেকে আসতে যাবে। ঠিক তখনই একটি আওয়াজ ভেসে আসে। কেউ যেন ভয়ঙ্কর কণ্ঠে বলে, কিরে, কোথায় যাচ্ছিস আমার মাথাটা নিয়ে? এই কথাটা শুনে দুজনে ভয়ে ভয়ে এদিক সেদিক তাকাতে থাকে এবং দুজনের শরীরে কাঁপতে থাকে। আওয়াজটা আসছে কোথা থেকে? কে বলছে? সামনে তো কাউকে দেখতে পাচ্ছি না। এমন অবস্থায় দুজনে খেয়াল করেন খুব ভয়ানক একটা দৃশ্য। দুজনে দেখেন ভয়ঙ্কর রূপে কথা বলছে তাদের সাথে আর কেউ না, জয়নালের হাতে থাকা সেই কাটা মাথাটি। এটা কিভাবে হতে পারে? কাটা মাথা কিভাবে কথা বলছে? এই দৃশ্য দেখে জয়নালের হাতে থাকা কাটা মাথাটি মাটিতে ছুঁড়ে ফেলেন। মাটিতে ছুঁড়ে ফেলে দুজনেই পালাতে যাবে, ঠিক তখনই ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। ঠিক সেই মুহূর্তেই তাদের সামনে দাঁড়িয়ে পড়ে মাথা কাটা একটা অবয়ব। এটা কি দেখলাম? মাথাবিহীন শরীর কিভাবে দাঁড়িয়ে আছে, কিভাবেই বা হাঁটছে কিছু না দেখে। এই দৃশ্য দেখে শাহাদাত সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যান। শাহাদাত জ্ঞান হারিয়ে পড়ার পর তার সামনে পড়ে থাকা মাথাটি, সেই মাথাবিহীন অবয়বটা জয়নালের দিকে ধীরে ধীরে এগোতে শুরু করে। ঠিক তখনই শাহাদাতের মতো জয়নালও মাটিতে গড়িয়ে পড়েন। শাহাদাতের মতো জয়নালও জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। এদিকে সকালবেলা আশেপাশের লোকেরা দুজন অজ্ঞাত ব্যক্তিকে সেখানে দেখতে পেয়ে তাদেরকে জ্ঞান ফেরান। ওদেরকে জ্ঞান ফিরতে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন পড়েছিলে? সবার কথার উত্তরে শাহাদাত ও জয়নাল একজন আরেকজনের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলেন, এই রে, এবারই বুঝি ধরা পড়ে গেলাম। আমরা তো লাশের মাথা কাটতে এসেছি, কিন্তু লাশের মাথা কই? আর খবরটাও তো ঠিকঠাক। জয়নাল ও শাহাদাত চুপ করে থাকায় সবাই আবার জিজ্ঞেস করে, কি হলো, জবাব দিচ্ছ না কেন? তোমরা কোনো চোর টোর নাও তো, আবার চুরি করতে আসছো? সবার কথাদের জবাবে জয়নাল বুদ্ধি করে বলেন, আরে না, আমরা চোর না, আসলে আমরা কাল রাতে বাজার থেকে ফিরছিলাম। হঠাৎ কেন যেন ভয়ঙ্কর একটা অবয়ব আমাদের সামনে দেখতে পাই, তাই আমরা কোনো দিকে না পেয়ে দৌড়ে সেই কবরস্থানে ঢুকে পড়ি এবং এর এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলি। জয়নালের কথাই সবাই অবাক হলেও বিশ্বাস করে নেয়, কারণ কবরস্থানে সবকিছু ঠিক ছিল, কোনো কিছু চুরি যায়নি। কোনো চুরি না হওয়ায় সবাই বলে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, তোমরা বাড়ি চলে যাও। আর আরেকটা কথা, তোমরা রাত করে আর কোথাও যেও না। সবার কথা শুনে জয়নাল এবং শাহাদাত সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির দিকে আসতে আসতে জয়নাল শাহাদাতকে বলে, বড় বাঁচা বেঁচে গেলাম রে। সবাই যদি বুঝে ফেলতো আমরা কবরস্থানে গিয়েছিলাম লাশের মাথা কাটতে, তাহলে তো আমাদেরকে পিটিয়েই মেরে ফেলতো। শাহাদাত বলল, তা ঠিক বলেছিস। একটা জিনিস বুঝলাম না, কবরের সবকিছু ঠিকঠাক হলো কি করে? আমরা যে কবরটা খুললাম, লাশের মাথাটা কাটলাম, এগুলোর ব্যাপারে কেউ কিছুই বুঝলো না। জয়নাল বলল, আমিও তো বুঝছি না আসলে রাতের ঘটনাটা কি। এরকম ভয়ঙ্কর জিনিস তো কখনো দেখিনি আমরা। কাটা মাথাটা কিভাবে কথা বললো, আর মাথা ছাড়া শরীরটাই বা কিভাবে আমাদের সামনে এসে দাঁড়ালো, সেটা তো আমারও প্রশ্ন। আর বলিস না, আমরা যে মারা যাইনি এটাই অনেক। এরকম ভয়ঙ্কর জিন আর কখনো দেখিনি বা দেখার ইচ্ছাও নেই। জয়নাল বলল, হ্যাঁ সেটাই, সব বাদ দে তাহলে। বাদ দে মানে এসব আর মুখেও নিবি না। আমাদের কবিরাজি শেখার শখ মিটে গেছে, আমরা এসব আর কিছুই শিখতে চাই না। হ্যাঁ ঠিক বলেছিস, এগুলো কাজ করা ঠিক না। মরতে মরতে বেঁচে গেছে। আচ্ছা বাড়িতে এসে পড়েছে, তুই বাড়িতে যা, আমিও এখন বাড়িতে যাই, কালকে দেখা হবে। এই কথাটা বলে দু বন্ধু বাড়িতে চলে গেলেন। দুজনে বাড়িতে যাওয়ার পর ভাবছিলেন সমস্যা বুঝি এখানেই শেষ, আর কোনো সমস্যা হবে না। কিন্তু দুজনের ধারণা ভুল করে সেই রাতে দুজনের সাথেই এক ভয়ঙ্কর রকমের ঘটনা ঘটে। সেই রাতে শাহাদাত নিজের রুমে ঘুমিয়েছিলেন। মাঝরাতে হঠাৎ করে শাহাদাতের ঘুম ভেঙে যায়। একটা ফিসফিসে আওয়াজ হচ্ছে মনে।
মনে হচ্ছে কেউ যেন কানের কাছে এসে ভয়ঙ্কর কণ্ঠে বলছে, কিরে, আমার মাথা কাটলি কেন? দে, আমার মাথাটা আমাকে ফিরিয়ে দে। কথাটা শুনে চমকে ওঠে নিজের বিছানায় উঠে বসলেন শাহাদাত। এদিকে বিছানায় বসে রুমের লাইটটা জ্বালিয়ে পুরো রুমে ভালো করে দেখলেন, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলেন না। কাউকে দেখতে না পেয়ে শাহাদাত আবারও যেন জেনে রুমের লাইট অফ করেছে। ঠিক তখনই শাহাদাত দেখতে পান তার রুমের মধ্যে দাঁড়িয়ে আছে সেই কাটা মাথার শরীরটা। মাথাবিহীন শরীরটা দেখে শাহাদাত চিৎকার দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে অবয়বটা শাহাদাতের পা টানতে টানতে নিয়ে যেতে লাগলেন সেই কবরস্থানের দিকে। এমন অবস্থায় শাহাদাত চিৎকার করতে লাগলেন। শাহাদাতের চিৎকারে ওর বাড়ির লোকজনরা বের হন এবং বাইরে গিয়ে দেখেন শাহাদাত জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছেন। শাহাদাতের এমন অবস্থায় সবাই ওকে ধরাধরি করে রুমে নিয়ে আসেন। রুমে নিয়ে আসার পর সেই রাতে ওর জ্ঞান ফেরেনি আর। শাহাদাতের জ্ঞান ফেরে পরদিন সকালে শাহাদাতের জ্ঞান ফিরতে অবাক করা একটা ঘটনা শোনেন। শাহাদাতের বন্ধু জয়নালও নাকি রাতে ভয়ঙ্করভাবে চিৎকার করেন, আর ওকে নাকি জ্ঞান হারা অবস্থায় খুঁজে পান গাছের ওপরে। এটা কি করে হতে পারে? দুজন বন্ধু দুজনে একই রাতে ভয় পাওয়ারই বা কারণ কি? এরকম নানা প্রশ্ন জাগতে থাকে পরিবারের লোকজনদের মনে। সবাই ওদের জিজ্ঞাসা করে ঘটনা কি। সবার কথার জবাবে দুজনেই সবকিছু খুলে বলে। শাহাদাত ও জয়নালের মুখে পুরো ঘটনা শোনার পর সবাই অনেক রাগারাগি করে। সবাই বলে, তোমরা কেন এরকম একটা পাপ কাজ করতে গেলে? দুজনে অনেক বকাঝকা করার পর জয়নাল ও শাহাদাতকে একজন কবিরাজের কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসা হয়। কবিরাজের কাছ থেকে ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসার পর 2 দিন কোনো সমস্যা হয়নি। 3 দিনের বেলা খুব ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে। 3 দিনের দিন রাতের বেলা হঠাৎ করে জয়নালকে তার রুমে পাওয়া যায় না। ওকে রুমে না পেয়ে ওর বাবা মা ভাবতে থাকেন হয়তো বাইরে কোথাও গেছে। কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখা গেল রুমে আসছে না, তখন বাবা ভাবেন জয়নাল হয়তো ওর বন্ধু শাহাদাতের বাড়িতে গেছেন। এভাবে জয়নালের বাবা শাহাদাতের বাড়িতে যাবেন, ঠিক তখনই উল্টো শাহাদাতের বাবাই ওদের বাড়িতে আসলেন। শাহাদাতের বাবাকে দেখে জয়নালের বাবা বললেন, কি ব্যাপার, আপনি এখানে? আমি তো আপনার বাড়িতেই যাচ্ছিলাম। জয়নাল রুমে নেই, ও কি আপনাদের বাড়িতে আছে? শাহাদাতের বাবা বললেন, না, ও তো আমাদের বাড়িতে নেই, উল্টো আমি আপনাদের বাড়িতে দেখতে আসলাম শাহাদাত এখানে আছে কিনা। জয়নালের বাবা এসব শুনে বলেন, কি বলেন? তার মানে ওরা দুজনে নিখোঁজ? দুজনে কেউ বাড়িতে নেই। এটা দেখে জয়নাল ও শাহাদাতের বাবা আরো কয়েকজনকে সাথে নিয়ে আশেপাশে খুঁজতে লাগলেন। আশেপাশে যত বাঁশঝাড় জঙ্গল সবখানে খুঁজতে থাকেন, কিন্তু কোথাও পাওয়া যায় না। কোথাও না পেয়ে কয়েকজন মিলে ওই কবরস্থানের গিয়ে দেখেন সেখানে জয়নাল এবং শাহাদাত জ্ঞান হারিয়ে পড়ে আছে। তাদেরকে দেখে মনে হচ্ছে কেউ যেন অনেক মেরে পিটিয়ে তাদেরকে ওখানে ফেলে রেখেছে। জ্ঞান হারানো অবস্থায় পেয়ে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পর পরদিন সকালে তাদের জিজ্ঞাসা করলে তারা দুজনে বলে তারা রাতে ঘুমিয়েছিল। মধ্যরাতে ঘুম ভেঙে যাওয়ায় তারা দেখেন সেই মাথাবিহীন অবয়বটা। ওটাকে দেখে চিৎকার করতে যাবে, ঠিক তখনই ভয়ঙ্কর অবয়বটা তাদের পা ধরে টেনে টেনে ওই কবরস্থানে নিয়ে যান। দুজনের সাথে একই রকম ঘটনা ঘটেছে, একই সময়ে, তাও আবার আলাদা আলাদা। দুজনেই দেখেছে সেই গলা কাটা সেই অবয়বটি। শাহাদাত ও জয়নালের মুখে সব কথা শুনে দুই পরিবারের লোকেরা ঠিক করে এভাবে বসে থাকা ঠিক হবে না। এই ভেবে জয়নাল এবং শাহাদাতের বাবা দুজনেই নাম করা একজন বড় হুজুরকে বাড়িতে নিয়ে আসেন। হুজুরকে নিয়ে এসে শাহাদাত এবং জয়নালের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলেন। সমস্ত ঘটনা শুনে হুজুর এবং জয়নাল শাহাদাতকে সামনে বসে রুকিয়া করেন। হুজুর সেইটা শুনে জিনটাকে হাজির করেন এবং যেই জিনটা শাহাদাত ও জয়নালের সাথে শাহাদাত এবং জয়নালের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছেন, যাই হোক, জিনটাকে হাজির করানোর পর সেই জিনটাকে ভদ্রভাবে হুজুর বললেন। তখন জিনটা শুরুতে সালাম দেন, আসসালামু আলাইকুম, আমাকে কেন ডাকা হলো? হুজুর বললেন, সেটা আপনি জানেন। আপনি এই ছেলে দুটোর পেছনে কেন লাগলেন, আর কেনই বা এত ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছেন এদের সাথে? হুজুরের কথা শুনে জিনটা বললেন, আপনি কাদের বিষয়ে কথা বলছেন? ওরা দুজনে যে পাপ কাজ করেছে, এরা থেকে ওরা মুক্তি পাবে কিভাবে? কবিরাজি শিখতে কতই না পাপ কাজ করতে গিয়েছিল ওরা। হুজুর, আমি একজন মুসলিম জিন, ওই কবরস্থানের বাসায় থাকি, অনেক বছর ধরে আছি।
আমি সেখানে যখন প্রথম দেখেছিলাম এরা দুজনেই সেই কবরস্থানে গিয়েছিল লাশের মাথা কেটে নিয়ে আসতে। সেদিনই আমি ওদের প্রথমে শিয়াল রূপে ভয় দেখিয়েছি, যাতে ওরা ভয় পেয়ে এরকম কাজ আর কখনো না করে। কিন্তু এরা সেটা করলো না। এরপর ভয় পাবার পর পরদিন আবারও অন্য একটি কবরস্থানে যায়। এদের প্রতি আমি নজর রাখছিলাম। প্রথম রাতের মতো দ্বিতীয় রাতেও একই ভুল করতে আসলে আমি ভয়ঙ্কর রূপে এদের সামনে আসি আর ভয় দেখাতে থাকি। হুজুর, আপনি চলে যান, আমি এদেরকে তিলে তিলে ভয় দেখিয়ে কষ্ট দিয়ে মারব এরা কোনো রকম পাপ কাজে লিপ্ত হতে গেলে। জিনের মুখে সব কথা শুনে সবাই অবাক। তাহলে জিনটার কোনো দোষ নেই? এদিকে জিনের মুখে কথাগুলো শোনার পর হুজুর বললেন, আপনার সাথে আমি একমত, তবুও সবাইকে তো একবার ভালো হবার সুযোগ দিতে হয়, তাই না? আপনি এদেরকে একটাবার সুযোগ দেন। এরা না বুঝে কবিরাজি আর জিন বশ করার নেশার মতো একটা পাপ কাজ করতে গিয়েছিল। আপনি মাফ করুন এদেরকে, চলে যান। জিনটি আবার বলে, হুজুর, আপনি অনেক জ্ঞানী মানুষ, আপনাকে সম্মান করে আপনার কথায় আমি রাজি হলাম। আমি এদেরকে ছেড়ে যাব, কিন্তু ওদের তওবা করে ভালো পথে ফিরে আসতে হবে। আর কখনো যদি এরকম ভুল করতে যায়, কখনো যদি এদের খারাপ উদ্দেশ্যে কবরস্থান বা এর আশেপাশে দেখি, ওদেরকে মেরে ফেলব। কথাটা বলে হুজুরকে সালাম দিয়ে জিনটা চলে গেল। জিন চলে যাবার পর হুজুর শাহাদাত এবং জয়নালকে বললেন, দেখলে তো জিনটা কি বলল? আমি আর নতুন করে কি বলবো, শুধু এটাই বলবো, তোমরা তওবা করে ভালো পথে ফিরে এসো, এরকম কাজ আর কখনো করতে যাবে না। এই কথাগুলো বলে হুজুর চলে গেলেন। এদিকে হুজুর চলে যাওয়ার পর জয়নাল এবং শাহাদাত ওদের বাড়ির লোকরাও দুজনকে বোঝালেন। ওদেরকে বললেন এসব কাজ যেন আর জীবনেও না করে। পরিবারের সবার কথায় জয়নাল এবং শাহাদাত এরাও সবাইকে কথা দেন আর কখনো কবিরাজি সেখানে নেশার মতো একটা পাপ কাজ করবেন না, বা কবরস্থানে যাবে না কখনো লাশের মাথা কেটে নিয়ে আসতে। তারা তওবা করেছেন। এসব কথা শুনে সবাই অনেক খুশি হন। যাই হোক, এভাবেই দিন কেটে যায়। এই কয়েকদিনে তাদের সাথে আর কোনো সমস্যা হয় না, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আচ্ছা, এরপর এই ঘটনাটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমাদের স্টুডিওতে অতিথিও আছেন। আমি নেক্সট কোনো এক এপিসোডে বাকি অংশটুকু পড়ে ফেলবো। এরপর উনি যে ঘটনাটি লিখেছেন সেটিও এই জিন কেন্দ্রিকই, ওনার নিজের দাদুর সঙ্গে, দাদুর বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা রয়েছে। তবে উনি চাইলে কিন্তু এই ঘটনাটি 2 ধাপে আমাদেরকে পাঠিয়ে দিতে পারতেন। যাই হোক, আসিফ ইকবাল, আপনাকে ধন্যবাদ ভাইয়া এই লম্বা একটি মেইল আমাদেরকে পাঠানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এই মুহূর্তে শুনলাম ভয়ঙ্কর একটি ঘটনা, যেটি আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন আসিফ ইকবাল ভাই। আপনার কাছেও যদি এরকম ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে, আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাটি, বা ভৌতিক ঘটনা বলবো না, অভিজ্ঞতা বলবো। শুধুমাত্র যে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাই হতে হবে তা নয়, আপনার শোনা কোনো ঘটনা হতে পারে, যেমন আপনি আপনার দাদু, দাদি বা নানু নানি আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম। এখানে আমাদেরকে আসিফ আহমেদ ভাই লিখেছিলেন একটি ঘটনার মধ্যেই, মানে ওই ঘটনার সাথে রিলেটেড, মানে সেম কিছুটা ওরকমই একটি ঘটনা লিখেছেন। আচ্ছা, উনি যখন এই যে ওনারা 2 বন্ধু যখন প্রতিজ্ঞা করলেন যে তারা আর কখনো এই ধরনের কবিরাজি বা কালো জাদু শিখতে যাবেন না, ঠিক আছে? তো তার পরবর্তীতে, তার পরদিন, মানে এই যে তার কিছুদিন পর ওনার এক দাদুর সঙ্গে কথা বলেন। আচ্ছা, আমি অংশটা বের করছি। আচ্ছা, ওকে, আচ্ছা, এই যে এখান থেকে, ঠিক আছে, আমাদেরকে লিখেছেন আসিফ আহমেদ ভাই যে সবকিছু স্বাভাবিক হবার পর জয়নাল ও শাহাদাত জয়নালের বাড়িতে বসে গল্প করছিল। গল্প করার এক ফাঁকে জয়নালের যে দাদা ছিলেন উনি সেখানে চলে আসেন। জয়নালের দাদা এসে দুজনের উদ্দেশ্যে বলেন, কিরে, তোরা দুজনে আবার কি বুদ্ধি করিস? নতুন কোনো প্ল্যান করছিস নাকি?
এরকম করে কথা হচ্ছিল। যারা ঘটনার প্রথম অংশটিকে শুনতে পাননি, অবশ্যই অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি মেইল পড়েছি, সেই মেইলটির দ্বিতীয় অংশ এটি। আমি ভেবেছিলাম যে আমাদের অতিথির কাছ থেকে আর কোনো ঘটনা ওনার বলার পর সময় পাবো না, তবে যেহেতু সময়টুকু আছে আমি কাজে লাগাই। আচ্ছা, ওনার দাদার সঙ্গে যখন গল্প করছিলেন, দাদা দূর থেকে দেখার পর বলছেন যে, কিরে জয়নাল এবং শাহাদাতকে বলছেন, তোরা দুজন কি নতুন করে বুদ্ধি করছিস নাকি কোনো? শাহাদাত তখন বলে যে, আরে না দাদু, এমনি বসে গল্প করছিলাম। জয়নাল না বুঝে ভুল করেছি বলে কি বারবার ভুল করব? জয়নাল এভাবে তার দাদাকে বলল। এসবের মধ্যে কিন্তু আর ভুলে যাবে না, তোদের অবস্থাও জলিলের মতো হবে। আচ্ছা, দাদা এইভাবে তখন বলছেন যে এইসবের মধ্যে কিন্তু আর ভুলেও যাবি না, যে আচ্ছা কখনো ভুলে যাবে না, তাহলে কিন্তু তোদের অবস্থা জলিলের মতো হবে। শাহাদাত তখন বললেন যে, জলিল উনি আবার কে দাদু? ওনার কথাই বা আমাদের কেন বলছেন? দাদা তখন বললেন, আমার ছোটবেলার বন্ধু জলিল। ওর বাড়ি আমাদের গ্রাম থেকে 2টা গ্রাম পরে। জলিলও তোদের মতোই কবিরাজি শিখতে চেয়েছিল। ওরও তোদের মতো জিন বশ করার নেশা মাথায় ঢুকেছিল। তোরা তো সফল হতে পারিসনি, কিন্তু জলিল ঠিকই সফল হয়েছিল। জলিল কবিরাজি শিখে কালো জাদুর মাধ্যমে কয়েকটা জিন সহ একটা পরীকেও বশ করে নিয়ে এসেছিল। শাহাদাত তখন বলে, কি সত্যি? তিনি তখন বলেন যে, হ্যাঁ সত্যি। অবাক করা কাহিনী তো দাদা, বলো না উনি কিভাবে এসব করলো? দাদা তখন বললেন, সবকিছু শুনে বুঝে আগ্রহ লাগছে? আচ্ছা ঠিক আছে। দাদু তখন বলা শুরু করলেন, আমি কিন্তু পুরোটা জানি না, তোমরা বরং এক কাজ করো, আমি তোমাদের ঠিকানা দিই, তোমরা তার ঠিকানায় গিয়ে জলিলের মুখ থেকে সেই ঘটনাটা শোনো, তাহলে বেশি মজা লাগবে। জয়নাল বললেন, উনি কি আমাদের সব ঘটনা খুলে বলবে? যদি না বলে? দাদা বললেন যে বলবে। ও না বলতে চাইলে তোমরা আমার কথা বলবে, ওকে বলবে যে রহিম দাদুর নাতি হই আমরা। আচ্ছা, তারপর আমার কথা শুনলে ও পুরো ঘটনা বলবে। আচ্ছা, তারপর হচ্ছে জয়নাল এবং শাহাদাত খুবই আগ্রহ জাগে রহিম দাদার বন্ধু জলিল দাদার কাছে গিয়ে সব ঘটনা শোনা। কথা মতো জয়নাল এবং শাহাদাত রহিম দাদার কাছে বিদায় নিয়ে রওনা হয় 2 গ্রাম পরে সেই জলিল দাদার বাড়ির দিকে। দুই বন্ধু গল্প করতে করতে এক পর্যায়ে সেই জলিল দাদার বাড়িতে পৌঁছে যান। সেখানে যাবার পর জয়নাল এবং শাহাদাত দেখেন একজন বৃদ্ধ বাড়ির বাইরে বসে আছে। সেখানে গিয়ে জলিল নাম বলায় একজন ওই বৃদ্ধাকে দেখিয়ে বলে যে, ওই যে বসে আছে ওনার নাম জলিল। বৃদ্ধাটাকে দেখিয়ে দেয় জয়নাল এবং শাহাদাত ওনার কাছে গেলেন। ওনার কাছে গিয়ে ওনাকে সালাম দিয়ে বললেন, আপনার নাম কি জলিল? জয়নাল এবং শাহাদাতের মুখে কথাটা শুনে তিনি বললেন, কে তোমরা? আমি তো এখন ভালো মতো দেখতে পাই না, তোমরা কি আমার কাছে আসছো? ওরা দুজনে বলল, হ্যাঁ আপনার কাছে এসেছি। উনি জিজ্ঞেস করেন, কেন এসেছেন? অনেক বছর আগে নাকি আপনার সাথে জিন রিলেটেড কিছু ঘটনা ঘটেছে, আমরা সেটা শোনার জন্য এসেছি। আপনি যদি আপনার জীবনের ঘটনাগুলো আমাদেরকে বলতেন। শাহাদাত এবং জয়নালের মুখে কথাগুলো শুনে জলিল তাদের মুখটা কালো করে বললেন, না আমার সাথে কিছু ঘটেনি, তোমরা ভুল শুনেছ, চলে যাও চলে যাও। এইভাবে উনি তাড়িয়ে দিচ্ছিলেন। দাদা এমন কেন করছেন? আমরা আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা শুনতে খুবই আগ্রহী। তখন উনি আবারও বলেন যে, আমার সাথে কিছু ঘটেনি, এক্ষুনি চলে যাও। তখন জয়নাল বলে যে, দাদা এক কথাটা একটু শোনেন, আমরা এমনি আসিনি, আমরা 2 গ্রাম পরে আপনার ছোটবেলার বন্ধু রহিম আছে না, উনি আমার আপন দাদা, আমি ওনার আপন নাতি, উনি আমাকে পাঠিয়েছেন। জয়নালের কথা শুনে জলিল দাদা বললেন, ও তোমরা রহিমের নাতি, আগে বলবে না? আসো আসো বসো। তারপর জিজ্ঞেস করেন যে কেমন আছে। এরকম বলার পরে উনি ঘটনা বলা শুরু করেন। কথাটা বলে একটা বিড়ি ধরিয়ে রহিম দাদা বলতে শুরু করলেন, তোমরা আমার বন্ধু রহিমের নাতি দূর থেকে আসছো আমার কাছে ঘটে যাওয়া ঘটনা শুনতে। তবে শোনো, একবার আমাদের গ্রামে একজন তান্ত্রিক নিয়ে আসা হয়। একটা মেয়ের শরীরে জিন ভর করেছে, সেটা ছাড়ানোর জন্য। সেই তান্ত্রিক গ্রামে এসে মেয়েটার শরীর থেকে জিনকে ছাড়িয়ে বেশ নাম করেন এখানে। সবাই তান্ত্রিককে জিজ্ঞাসা করেন কিভাবে এত সহজে তিনি জিন ছাড়ান। সবার কথার জবাবে তিনি বলেন, আমার সাথে থাকা জিনের মাধ্যমে আমি এসব করি, ওরাই আমার শক্তি, আমি জিনদের বন্ধ করি এবং তাদেরকে দিয়েই কাজ করাই। তান্ত্রিকের মুখে কথাটা শুনে আমার খুব ভালো লাগে এবং আমারও কবিরাজি শিখতে আগ্রহ জাগে এবং একসময় নিয়ত করি যে কবিরাজি শিখবো এবং জিনদের বশ করার মাধ্যমে তাদেরকে দিয়ে সব কাজ করাবো। আমি সবার চোখের আড়ালে সেই তান্ত্রিকের সঙ্গে দেখা করি। আমি ওনার সাথে দেখা করি এবং ওনাকে বলি কবিরাজি শিখতে চাই।
আমাকে যেন তিনি তার শিষ্য করে নেন। তিনি প্রথমে না করায় এবং তারপর তান্ত্রিক বলেন, এগুলো যার তার কাজ না, এটা একটা ভয়ঙ্কর জগৎ, যে জগতে কেউ উল্টোপাল্টা কিছু করলে তাকে শাস্তি হিসাবে মৃত্যু বেছে নিতে হয়। তান্ত্রিকের কথায় আমি বলি, আমি পারবো, আপনি বলুন আমাকে কি করতে হবে, কি করলে আমি আপনার মতো তান্ত্রিক হতে পারবো, কি করলে জিনরা আমার সাথে বসে থাকবে। আমার কথায় তান্ত্রিক বলেন, বোকা ছেলে, জিন বসে আনা এত সহজ না, এর জন্য অনেক সাধনা আর অনেক শক্তিশালী হতে হয়। তান্ত্রিকের কথায় আমি সাহস নিয়ে বলি, আমি পারবো এগুলো করতে, আমাকে একবার বলে দেখুন, একবার আমাকে পরীক্ষা করে দেখুন। আমার সাহস থেকে তান্ত্রিক বললেন, ঠিক আছে, আমি তোমাকে কবিরাজি শেখাবো, তোমাকে আমার শিষ্য বানাবো। এর জন্য তোমাকে সাহসের পরীক্ষা দিতে হবে। তোমাকে 2 রাত পরীক্ষা করব আর কিছু কাজ দেব। প্রথম রাতে যেতে হবে একটা কবরস্থানে, সেখানে গিয়ে নতুন কবর হওয়া একটা কবর থেকে সেই লাশের মাথার চুল, তার হাতের 2টো আঙুল কেটে নিয়ে আসতে হবে। তান্ত্রিকের কথায় আমি শুরুতে ভয় পেলেও কবিরাজি আর জিন বশ করার নেশায় আমি রাজি হয়ে যাই। তখন সেই তান্ত্রিক আমাকে বলেন, আজ মধ্যরাতে একটা কবরস্থানে গিয়ে একটা কবর থেকে লাশের চুল এবং আঙুল কেটে নিয়ে আসতে হবে। কবিরাজ আমাকে এটাও বলেন, শোনো, যখন কবরস্থানে যাবা তোমার হাতে একটা তাবিজ বেঁধে দিলাম, এতে কোনো সমস্যা হবে না। তোমার এই হাতে একটা পানির বোতল রাখো, এই পড়া পানিটা যদি কখনো তোমার সাথে ভয়ঙ্কর কিছু ঘটে তখন এই পানিটা সেখানে ছিটিয়ে দেবে। এই বলে তান্ত্রিক আমার হাতে তাবিজটা বেঁধে দেয় এবং সেই বোতলটা আমার হাতে ধরিয়ে দেন। আমি খুশি মনে চলে যাই বাড়িতে। সেই রাতে আমি চলে যাই, সেই রাতে গভীর রাতে আমি চলে যাই সেই কবরস্থানে। সেখানে যাবার পর একটা নতুন কবর থেকে লাশের মাথার চুল এবং তার হাতের 2টো আঙুল কেটে নিয়ে উপরে উঠতে যাব। ঠিক তখনই কবরের ভেতর থেকে একটা কালো হাত আমার পা টেনে ধরে। কালো হাতটা আমার পা টেনে ধরে। আমি প্রাণের ভয়ে উপরে ওঠার অনেক চেষ্টা করি, কিন্তু সেই কালো হাতটা আমার পা যেন কোনোভাবেই ছাড়ছিল না। তখন আমার হঠাৎ তান্ত্রিকের দেয়া সেই পানির কথা মনে পড়ে। সাথে সাথে আমি সঙ্গে নিয়ে আসা সেই পানিটা কালো হাতের ওপর ছিটিয়ে দিই। সঙ্গে সঙ্গে সেই কালো হাতটা আমার পাটি ছেড়ে দেয়। আমার পা ছেড়ে দেয়। আমি এক দৌড়ে কবরস্থান থেকে বাইরে বেরিয়ে আসি। কবরস্থান থেকে বাড়ির দিকে আসার সময় ভাবছিলাম আর কোনো সমস্যা হবে না, কিন্তু আমার ভাবনা ভুল। কারণ আমি বাড়ির দিকে আসার সময় আমি দেখতে পাই আমার সামনে একটি বিড়াল এসে দাঁড়ায়। শুরুতে ওটাকে নর্মাল বিড়াল ভাবলেও বিড়ালটা একটু সামনে আসতেই বুঝলাম এটা সাধারণ কোনো বিড়াল হতে পারে না, কারণ বিড়ালটা ছিল বিশাল বড়, কুকুরের থেকেও বড়। এত বড় বিড়াল কখনো হয় না। বিড়ালটা আমার সামনে রাস্তা আটকে দাঁড়িয়েছিল, আমার দিকে ভয়ঙ্কর রূপে তাকিয়ে রইলেন। বিড়ালের ভয়ঙ্করভাবে তাকাতে দেখে আমি অনেক ভয় পেলেও মনে সাহস নিয়ে পাশে থাকা একটা লাঠি নিলাম। লাঠি নিয়ে বিড়ালটার দিকে একটু এগিয়ে যেতেই সেই বিড়ালটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল আমার চোখের সামনে এক নিমিষেই। তারপর আমি সেখান থেকে আর এক মুহূর্ত দেরি না করে এক দৌড়ে সেই তান্ত্রিকের কাছে আসি। তান্ত্রিকের কাছে আসায় আমার কাছে আর সাথে করে লাশের চুল এবং আঙুল নিয়ে আসায় তান্ত্রিক অনেক খুশি হন আমার ওপর। তান্ত্রিক আমার ওপর খুশি হয়ে আমার 2য় পরীক্ষার কথা বলেন। তান্ত্রিক বলেন, তুমি অনেক সাহসী, আমাদের প্রথম কাজটা তুমি পেরেছ, এখন শেষ কাজটা করার পালা। শেষ কাজ হিসেবে উনি বলেন যে তুমি কাল এক শ্মশানে যাবা, সেখানে গিয়ে পুড়ে ফেলা একটা মাথার খুলি আর একটা পায়ের হাড় নিয়ে আসবে। তান্ত্রিক বললেন, শ্মশানে গিয়ে মাথার খুলি এবং পায়ের হাড় নিয়ে আসতে হবে। তারপর জয়নাল জিজ্ঞেস করেন, তারপর কি হয়েছিল দাদু শ্মশানে গিয়ে? তিনি বলেন, তান্ত্রিকের কথা মতো আমি রাত 12টার পর সেখানে রওনা করি। আমি যখন শ্মশানের দিকে যাচ্ছিলাম তখন পেছন থেকে অনেক আওয়াজ শুনতে পেয়েছিলাম, এই যেমন আমার নাম ধরে ডাকা, বিভিন্ন প্রাণীর শব্দ, কান্নার আওয়াজ, কেউ হাসাহাসি করত। আমি জানতাম এই সবই মায়া। আমি পেছনে না তাকিয়ে সোজা চলে গেলাম শ্মশানে। সেখানে যাবার পর আমার শরীরের সমস্ত রোম দাঁড়িয়ে গেল। জায়গাটা কেমন জানি গা ছমছমে পরিবেশ। আমি ওখানে গিয়ে শ্মশানের এক সাইডে দেখলাম কিছু হাড়গোড় আর একটা মাথার খুলি পড়ে আছে। এত সহজে যে এসব পাবো ভাবতেই পারিনি। আমি সেগুলো পাওয়ার পর ওখান থেকে মাথার খুলিটা আমার সাথে নিয়ে ব্যাগের মধ্যে ভরলাম। আর হাড়গুলো মধ্যে বড় হাড়টা দেখে মনে হচ্ছে এটা পায়ের হাড়। সেই হাড়টা যেই না আমি পেছনে ঘুরে নিয়ে আসতে যাব, তখনই আমার সামনে কালো কুচকুচে একটা ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বটার চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছিল। হঠাৎ করে এমন ভয়ঙ্কর অবয়ব দেখার পর আমি কেন জানি জ্ঞান হারাইনি, কে জানে।
এমন অবস্থায় কি করবো বুঝতে পারছি না। ওদিকে আমার সামনে থাকা কালো কুচকুচে অবয়বটা দূর থেকে তার লম্বা হাতটা আমার দিকে বাড়িয়ে দিতে থাকেন। ভয়ে তখন জান বেরিয়ে যাওয়ার অবস্থা আমার। আমি এমন অবস্থা দেখে তান্ত্রিকের দেয়া সেই পানিটা সেই অবয়বের হাতে ছিটিয়ে দেওয়ার পর অবয়বটা অদৃশ্য হয়ে গেল। অবয়বটা আমার সামনে থেকে অদৃশ্য হয়ে যাওয়ায় আমি এক মুহূর্তেও দেরি না করে পেছন দিকে ঘুরে এক দৌড় দেই। দৌড়ে আসার সময় পেছন থেকে বিভিন্ন রকমের ভয়ঙ্কর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি এসবের তোয়াক্কা না করে মাথার খুলি আর পায়ের হাড় নিয়ে চলে আসি তান্ত্রিকের কাছে। আমি এগুলো তান্ত্রিকের কাছে নিয়ে আসায় উনি ভীষণভাবে খুশি হন এবং আমাকে বলেন, সাবাস, তুমি আসলে খুব সাহসী, তুমি পারবে একজন বড় কবিরাজ হতে। তান্ত্রিক আমাকে বলেন, আমি তোমার সাহস পরীক্ষা করতে আমার সাথে থাকা জিনটাকে দিয়ে তোমাকে ভয় দেখিয়েছি। তুমি কবরস্থানে বা শ্মশানে যে ভয়ঙ্কর অবয়ব দেখেছো, ওরা আমার সাথে থাকা জিন। তুমি পরীক্ষায় পাশ করেছো। আমি তোমার কবিরাজি শেখাবো, আমার যত জ্ঞান আছে সব শেখাবো তোমাকে, কিন্তু এই সবের অপব্যবহার করবে না কখনো, কখনো অন্যায়ভাবে কোনো জিন বা মানুষের ক্ষতি করবে না। এই বলে তার পরের দিন সেই তান্ত্রিকে আমাকে ধীরে ধীরে কাজ শেখাতে থাকেন। এভাবে কেটে যায় 6টি মাস। এই 6 মাসে আমি তান্ত্রিকের কাছে সব শিখে ফেলেছি প্রায়। তান্ত্রিকের মতো আমিও একটা দুটা করে জিন এবং পরি ধরা শুরু করে রোগী দেখতে থাকি। আস্তে আস্তে আমাকে সবাই জলিল কবিরাজ বলে চিনতে শুরু করে। এমনই একদিন একটা জিন রোগী দেখতে পাই। একটা জিনে ধরা রোগী দেখতে যাই। আমি ব্যর্থ হয়ে ফিরে আসি, কারণ আমার থেকে ওই রোগীর শরীরে থাকা জিনটা অনেক শক্তিশালী ছিল। আমি ব্যর্থ হওয়ায় খুব রাগ হচ্ছিল। আমি রাগের মাথায় আমার ওস্তাদ তান্ত্রিকের কাছে যাই এবং ওনাকে গিয়ে বলি, আমি একটা রোগী দেখতে গিয়ে ব্যর্থ হয়ে হেরে গেছি। আমার কথায় তান্ত্রিক বলে, আরে পাগল, তুমি কি সব রোগীর সমস্যা সমাধান করতে পারবে নাকি? আর জিন তো সব সমস্যা, সব জিনে তো সমান শক্তি না। এটা বলেন। তান্ত্রিকের কথায় আমি ওনাকে বলি, আমি আরও শক্তি চাই, আমাকে আরও শক্তিশালী বানান, আরও বেশি কিছু শেখান। আমার কথা শুনে তান্ত্রিক অবাক হলো, কি, তোমার আরও শক্তি চাই? তারপর উনি বললেন, মানে আপনি বোঝেন না, আমার আরও শক্তিশালী কবিরাজ হতে চাই আমি। কোনো জিন যেন আমার থেকে শক্তিশালী হতে না পারে। ঠিক আছে। এরপর উনি আরও কিছু লিখেছেন।